রাষ্ট্রপতি নিয়ে যেই চিন্তাটা সাধারণ মানুষের ভিতরে আসে যে তিনি সবার হচ্ছে সরকার বলেন বা রাষ্ট্রের প্রধান, তিনি সবার জন্য তিনি একজন নিরপেক্ষ ব্যক্তি। সেই জায়গায় এক ধরনের আসলে আক্ষেপ থাকে সাধারণ মানুষের যে আমরা শেষ পর্যন্ত দেখি যে সেই রাষ্ট্রপতি হন না আসলে সবার, তিনি হয়ে যান আসলে দলীয়। আমরা কি এখনো এবারও সেই আক্ষেপ নিয়ে থাকবো? এটা তো সত্য যে রাষ্ট্রপতি আসলে তো সংসদে নির্বাচন করা হয়। তো এখন সেটা তো এক এক দল এক এক রকম ভাবে পছন্দ করে, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্রপতিকে আপনি যেটা বললেন যে দেশের সকল মানুষ চায় তাকে একটি অন্য ধরনের একটি চরিত্রে, একটা ভাবমূর্তিতে, তার কারণ উনি বাংলাদেশের এক নম্বর ব্যক্তি, প্রথম ব্যক্তি মানে বলা হয় অভিভাবক। এখন রাষ্ট্রপতির ক্ষমতা যদিও অনেক কম সংবিধান অনুযায়ী, এটাকে যদি একটু বাড়ানো হয় যেটা বলা হচ্ছে, তারপরেও তিনি এক নম্বর ব্যক্তি। এখন রাষ্ট্রপতির উপরে কি নির্ভর করে? আপনি যদি আমাদের আগের জিনিসগুলো মানে ইতিহাস দেখেন, যে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম হলো, সে সময় রাষ্ট্রপতির ক্ষমতা কিন্তু ওই সময়টায় অনেক কিছু বেড়ে যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় তখন তার নিয়ন্ত্রণে চলে আসে, গোয়েন্দা সংস্থাগুলো তার নিয়ন্ত্রণে চলে আসে। তো ওই সময় তিনি একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য ব্যস্ত থাকেন এবং সেটার ব্যবস্থা করেন। আমরা যদি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কথা ধরি, যে 90-এর গণ আন্দোলনের পর উনি যখন রাষ্ট্রপতি মানে দায়িত্ব গ্রহণ করলেন, ওনার অধীনে যখন একটা নির্বাচন হলো, চমৎকার একটা নির্বাচন হয়েছিল এবং উনি অনেক মানে কঠোরভাবে এবং খুব তড়িৎ গতিতে প্রশাসনকে সুন্দরভাবে নিয়ন্ত্রণ করে সবকিছু একটা কাঠামোতে দাঁড় করাতে পেরেছিলেন। তাকে নিয়ে কিন্তু কিরকম মানুষজন সন্তুষ্ট ছিল। আচ্ছা, এরপরে দেখেন যে প্রেসিডেন্ট আব্দুর রহমান বিশ্বাস বিএনপিরই উনি ক্যান্ডিডেট ছিলেন। আব্দুর রহমান বিশ্বাস সাহেব সম্পর্কে স্বাধীনতা বিরোধিতার অনেক অভিযোগ ছিল, কিন্তু উনি আমাদের একটা ক্রান্তিকালে 1996 সালে যখন নির্বাচন হওয়ার কথা, সে সময় সেনাবাহিনীতে একটা অভ্যুত্থানের চেষ্টা করেছিলেন তদানীন্তন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল নাসিম। আপনি দেখেন উনি একজন সিভিলিয়ান হওয়ার পরেও উনি কিন্তু সেই মানে অভ্যুত্থানটা খুব সুন্দরভাবে আপনার দমন করতে পেরেছিলেন এবং নির্বাচনটাকে আপনার যথাসময়ে মানে এগিয়ে নিতে পেরেছিলেন। এরপরে আসেন ইয়াজউদ্দিন সাহেবের কথা, উনি বিএনপির মানে মনোনীত ছিলেন। ও আচ্ছা, তার আগে বলে যাচ্ছি যে আমাদের অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, উনি কিন্তু থাকতে পারেননি, উনাকে মানে অভিশংসনের মুখে চলে যেতে হয়েছিল। আচ্ছা, তারপরে এই যে ইয়াজউদ্দিন সাহেব আসলেন, তা উনিও তো বলা চলে যে উনি একজন সম্মানিত অধ্যাপক ছিলেন, কিন্তু যখন সময় আসলো জাতিকে বাঁচানোর মানে গণতান্ত্রিক ধারাবাহিকতাটা রক্ষার, উনি কিন্তু মেরুদণ্ড সোজা করে একটু দাঁড়াতে পারেননি আব্দুর রহমান বিশ্বাস বা বিচারপতি শাহাবুদ্দিনের মতো। উনি এই মানে সে সময়ের কতিপয় সেনা কর্মকর্তার কাছে আপনার কাত হয়ে যান এবং তার পরিণতিটা কি হয়েছে বাংলাদেশের এই সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয়েছে, বাংলাদেশের বিরাজনীতিকরণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই যে আমরা যে গত 17 বছর এত কিছু মানে এই যে 24 সাল পর্যন্ত দেখেছি, এটা কিন্তু ওনার নমনীয়তার জন্য বা ওনার অদক্ষতার জন্য। সুতরাং মানুষ কিন্তু চায় না যে এরকম একজন রাষ্ট্রপতি হোক বা এরকম একজন রাষ্ট্রপতি কাউকে আমাদের সংসদ সদস্যরা নির্বাচিত করুক, কেন এখানেও একজন সংসদ সদস্য বসে আছেন, এমন একজনকে রাষ্ট্রপতি বানানো দরকার যিনি বাংলাদেশটাকে বুঝবেন, বাংলাদেশের কোনো একটা ক্রান্তিকালে বা বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের সময় উনি একটা ভালো ভূমিকা পালন করতে পারবেন এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবেন, উনি যে দলেরই সমর্থক হন। উনি দলীয় স্বার্থ যেন বাস্তবায়ন না করেন, এটা সবাই চায়। সবচেয়ে জিনিসটা দেখার বিষয় হচ্ছে খুব ডেলিকেট একটা বিষয়, যে ওই সময়টাতে যে তত্ত্বাবধায়ক সরকারের সময়টাতে, সে সময়টাতে প্রশাসন বলেন, পুলিশ বলেন, গোয়েন্দা সংস্থা, সেনা সশস্ত্র বাহিনী, এই যে এনাদেরকে যে ডিল করা, এটা একটা আলাদা ক্যারিশমা লাগে মানে পুরো জিনিসটাকে। কেননা এনারা তো নির্বাচনগুলো বিভিন্নভাবে পরিচালনা করেন, নির্বাচন কমিশন, সুতরাং এখানে রাজনৈতিক দলগুলো চাইবেই প্রভাব বিস্তার করতে। এটা তাদের মানে আপনার সকল দেশেই এরকম হয় যে রাজনীতিবিদরা চায় আমি কিভাবে কোনখান দিয়ে একটা লুপ হোল দিয়ে ঢুকে যাবো, ওখান দিয়ে একটা সুবিধা নিয়ে আসবো। আর ওখানে তখন এই যিনি থাকেন টপে উপরে, তার দায়িত্ব হচ্ছে এটাকে নিরপেক্ষ রাখা। এই নিরপেক্ষ ব্যক্তি আসলে আমরা শেষ পর্যন্ত আপনি নিরপেক্ষ ব্যক্তি বলে পৃথিবীতে কেউ নাই, এটা বেগম খালেদা জিয়া একবার বলেছিলেন যে একমাত্র পাগল ছাড়া কেউ নিরপেক্ষ ব্যক্তি হতে পারে না। হ্যাঁ, আপনি সেটা আশাও করতে পারেন না। আপনি যেটা আশা করতে পারেন যে ওই লোকটার ডিগনিটি, অনার থাকবে, মান মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি হবেন। এই প্রশ্নে অ্যাডভোকেট সৈয়দা আসিয়া আশরাফি পাপি আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে আগামী যে নির্বাচন হতে যাচ্ছে, আমরা যতটুকু
এতক্ষণে যেই তথ্যগুলো আছে সেটি হচ্ছে যে পঞ্চদশ সংশোধনীর কারণেই হচ্ছে আমরা জানি যে বাতিলের ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসছে। অর্থাৎ তাহলে পরবর্তী যে সংসদ নির্বাচন হবে এটি অধিবেশনে যদি পাশ হয় তাহলে সেখানে হচ্ছে রাষ্ট্রপতির ভূমিকাটি অনেক বড় হয়ে দাঁড়াবে, কারণ তখন সরকারের ব্যবস্থাপনাটি পরিবর্তন হবে। যে কথাটি আসলে বলছিলেন আমাদের আরেকজন অতিথি, যে এই সময়গুলোতে রাষ্ট্রপতির যে ভূমিকাটি থাকার কথা আমাদের অতীত আসলে সেভাবে বলে না। সামনের দিনগুলোতে আমরা আসলে এখানে আশা রাখতে পারি কিনা যে তিনি দেশের স্বার্থে তার সেই মেরুদণ্ড সোজা করে আসলে অবস্থান করবেন? আসলে ব্যাপারটা হচ্ছে কি, বাংলাদেশের এই সাম্প্রতিককালের ইতিহাসে দেখেন, শাহাবুদ্দিন সাহেব যে রাষ্ট্রপতি ছিলেন, একটু ঠেলার নাম বাবাজি, তাই না? তো এটি তো যেভাবে চেপে চেপে রেখেছে উনি সেভাবে থেকেছেন, আবার বক্তব্য যেভাবে সরকার লিখে দিয়েছে উনি সেভাবে পাঠ করেছেন। রাষ্ট্রপতি, বাংলাদেশে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যের যে ব্যাপারটা, এই ব্যাপারটা রাষ্ট্রপতিকে প্রয়োগ করার মতো সদিচ্ছা, যোগ্যতা এবং তার আগ্রহ যদি আমি সুযোগ পাই, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ তখন কিন্তু বাধা দেওয়ার মতো কোনো থাকে না। ১/১১-তে যেটা হয়েছে, ভাই বললেন শহীদুল ইসলাম ভাই, ১/১১-তে সুযোগ কিন্তু পেয়ে উনি হারিয়েছেন। আবার জেনারেল নাসিমের কুকে পর্যন্ত আব্দুর রহমান বিশ্বাস সাহেব সাহসিকতার সাথে কিন্তু মোকাবেলা করেছেন। এখন আব্দুর রহমান সাহেবের কাছে এরকম দৃঢ় একটা পদক্ষেপ অনেকেই কিন্তু ইতিপূর্বে প্রত্যাশা করেনি, কিন্তু উনি সেই প্রত্যাশাটা পূরণ করেছেন। তো এইরকম হয় কি, আগাম ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন, যে ক্রাইসিস লগ্নে একবারে রাষ্ট্রের মর্যাদা, রাষ্ট্রের সম্মান, গণতন্ত্র, সংবিধান সবকিছু মিলামিশা খুব বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমার কাছে খুব মানে রাজনৈতিক বাংলাদেশের ইতিহাস যে পিচ্ছিল পরিস্থিতি, এখানে ভবিষ্যৎবাণী করা খুব কঠিন। তবে শহীদুল ভাইয়ের সাথে আমারও একমত যে বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বলিষ্ঠভাবে যে কোনো অশুভ শক্তি তৎপরতাকে প্রতিহত করার মতো সুযোগ থাকলে সদ্ব্যবহার করা উচিত বলে আমি মনে করি। নিশ্চয়ই, নিশ্চয়ই। ডক্টর আতিক মুজাহিদ, আপনারা কোনো নাম আসলে প্রস্তাব করবেন কিনা? সেটা দলীয় ফোরাম চিন্তা করবে, না কোনো ধরনের আলোচনা হয়েছে কিনা যদি মনে করে তখন সেটা চিন্তা করা যাবে। সেটা তো আমরা আসলে এখন পর্যন্ত অফিসিয়ালি কোনো নেই আর কি। আর যদি কমেন্ট করতে বলেন সেক্ষেত্রে তো সবাই চাবো যে রাষ্ট্রপতি ইজ বেসিক্যালি একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনে কিছু ক্যারেক্টার থাকতে হবে। দ্যাটস মিনস ফার্স্ট অফ অল হচ্ছে একটা পার্সোনালিটি থাকতে হবে। মানে আপনার অতীত ইতিহাস এরকম না হয় যে আপনি খুবই শ্যালো ছোটোখাটো বিষয়, আপনি বিশেষ করে চারিত্রিক বিষয়গুলা, আপনার লেনদেন থেকে শুরু করে ওভারঅল যে বিষয়গুলো মানুষ মনে করে একটা মানুষ হিসেবে। আর দলীয় ব্যক্তি ডাজন্ট ম্যাটার, দলীয় ইস্যু না। ইস্যুটা হচ্ছে এখন যে প্রাইম মিনিস্টার আছে উনি কি মানে বিএনপির প্রাইম মিনিস্টার না সবার, দ্যাটস দ্য কোয়েশ্চেন। ওয়ান্স আপনি সিলেক্টেড হবেন বা ইলেক্টেড হবেন তখন আপনি জনগণের হয়ে যাবেন, তারপরে দলে থাকতে পারবেন না। যে দলের হন তাহলে আপনি ওই রকম ন্যাশনাল স্টেটসম্যান হতে পারবেন না। ইউ বিকাম এ প্রাইম মিনিস্টার অফ এ সার্টেন পার্টি ও সার্টেন গ্রুপস অফ দ্য পিপল। যদি আপনি বলেন না আমি আমার, কারণ খেয়াল করেন আমরা কি যারা, আপনি আমার বিপরীত দাঁড়িয়েছেন, উনি আমার বিপরীত দাঁড়িয়েছে, ইলেকশন আমি জিতেছি, আমরা কি একে অপরের শত্রু না। দিস ইজ এ প্রসেস। আমরা কিভাবে আমাদের লিডারকে সিলেক্ট করবো, এটা ডেমোক্রেসি বলতেছি। যে আমরা তিনজনে মনে করতেছি সেরা, কারণ আমরা যদি মেনে নিতাম আমি সেরা তাহলে তো আপনারা ইলেকশন করতেন না। ইলেকশন করে আমাকে সবাই মিলে জনগণ মনে হচ্ছিল এই লোকটা আমাদের জন্য চুজেবল। এরপরে হওয়ার পর কি আমি বাকি যারা লোক সবাই আমার সত্যি মেনে ফেলো, এই প্র্যাকটিসটা হয়ে আসছে, মানে কাইন্ড অফ এমনিটি তৈরি করা হয়েছে। কিন্তু এটা আসলে শুনে সেটা হচ্ছে নর্মালি সভ্য সোসাইটি দেখিস ওকে ফাইন, তুমি ইলেক্টেড হয়েছে, এখন তুমি সার্ভ করো, রেসপন্সিবিলিটি নিছো, তুমি এখন জনগণকে বেটার কি দাও, বেটার গভর্নেন্স দাও। দ্য কম্পিটিশন ইজ বেসিক্যালি শুড বি দ্য গভর্নেন্স, বেটার গভর্নেন্স দিব আমরা। এটা ফোকাস না হয়েছে কি এই দল আমাকে মারছে ক্ষমতা আসে ওই দলকে মারবো, বা ওই দল এই লোকগুলো ঢুকেছে সুতরাং আমি ঢুকাবো। এইটা না বলে ইনস্টিটিউশন বিল্ড আপ যদি করতে পারতাম তাহলে প্রতিটি ইনস্টিটিউশন আলাদা একটা নেচার থাকতো, ওই ইনস্টিটিউশনগুলো আমাদের প্রোটেকশন দিত। তখন আজকের এই কোয়েশ্চেনটা আসতো না যে আমাদের এমার্জেন্সি ক্রাইসিসে কেন এটা হইতেছে, কেন বাইরের শক্তি কেন ইনভলভ হইতেছে, কেন আর্মিতে কভার করতেছে। এই ইস্যুগুলো আমরা নিজেরাই ডিসফাংশনাল, পলিটিক্যাল ডিসফাংশনাল। এবং পলিটিক্যাল রাষ্ট্র না থাকলে, গতকাল আমরা দেখলাম যে মায়ানমার সৃষ্টি হওয়ার পর থেকে দেখেন মায়ানমারের ম্যাক্সিমাম টাইম ইট ওয়াজ আন্ডার মিলিটারি ল।
এটা রাষ্ট্র পুরো মিলিটারি একটা ল হয়ে গেছে, সিভিলদের কোনো স্পেস না। ইভেন অং সান সু চি কিন্তু তার অরিজিন আসছে 5 বছর কাইন্ড অফ ভিজিটর হিসাবে আর কি। তো বাংলাদেশে ওটা অ্যাভয়েড করা যায়, সিভিলিয়ানরা কেন হয়, আমরা কিন্তু ইভেন আপনি যদি বলেন যে সব অ্যাডমিন দিয়ে চালাবো, তাও সম্ভব না, কারণ তার দে উইল নট টেক রেসপন্সিবিলিটি। আমরা যখন মানুষের কাছে শুনি, তখন আমার মনটা আরে ভাই এটা তো আমার দায়িত্ব। সো পাবলিক যারা ফেস করে তারা পাবলিক, এই জন্য পিপলস রিপ্রেজেন্টেটিভ অলওয়েজ হায়ার থাকে। আপনি যত ডিসি হন, যত সেক্রেটারি হন, পার্লামেন্ট মেম্বার কিন্তু অ্যাবভ দেম। হোয়াই? বিকজ ইটস পিপলস ম্যান্ডেট, পিপলস রেসপন্সিবিলিটি, জনগণ নির্বাচিত। আর আপনি সার্ভিস, আপনি জব করে করে আপনার এখানে কম্পিটিটিভ হয়েছেন, আপনি স্কিল বাড়িয়েছেন। তো এই জায়গাটাতে এমন একজন ব্যক্তি হওয়া যে পার্সোনালিটি আছে, ন্যাশনাল ইন্টারেস্টের ব্যাপারে কোনো ছাড় দেবে না। ইভেন পার্টিও, আমি জানি যে সম্ভবত জাস্টিস শাহাবুদ্দিন বা কারণ একজন প্রেসিডেন্টের ব্যাপারে বলা হয়েছে যে একমাত্র উনি একটা ব্যক্তি যে পার্লামেন্টের একটা ইস্যু আসছে, উনি এটাকে রিটার্ন করে দিয়েছে এবং একটা কমেন্টসও দিয়েছে, এটা চেঞ্জ করে এটা করা যায়, এবং এটা চেঞ্জ হয়েছিল। সো উই নিড সাম কাইন্ড অফ পিপল, যে সামটাইম আমরা হয়তো আবেগের বসে একটা জিনিস করে ফেলেছি, যদি একটা গার্ডিয়ানশিপ থাকে না, এটা কিন্তু এইভাবে হতে পারে, তো লগুলো কিন্তু চেঞ্জ হয়ে যায়। সেই শক্ত অবস্থানে আসলে আমাদের মতো দেশে। আচ্ছা, সেকেন্ড হলো যে আমাদের যেটা হচ্ছে আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করি না। আমরা অনেক সময় মনে করি কি জানেন, যেন আপনি অনেক ক্যাপাসিটি, আমার কিন্তু সবার ক্যাপাসিটি আছে। আমি জানি বাংলাদেশের লোকজন আমরা একে অপরকে মানে মিনিমাম অ্যাপ্রিসিয়েট করি না, কিন্তু এই জন্য কি ভালো মানে মানুষজন তৈরি হইলেও কষ্টে সরে যায় আর কি, গোপনে থাকে না, দরকার নাই ভাই, ঝামেলায় যাব না। হিউজ ক্যাপাসিটি আমাদের নেগেটিভটা হিউজ আলোচনা করার কারণে পুরো টক্সিক হয়ে গেছে। আইদার পলিটিক্স বলেন, মিডিয়া বলেন, সব জায়গায় একটু নেগেটিভ 10%টাকে এত বড় 100% দেখানো হয়। জাতি হিসেবে আমরা আমাদেরকে ওন করা শিখতেছি না। এই জন্য আমরা দেখবেন অলওয়েজ ডিভিশন, এটা 71 ভার্সেস 71 পক্ষে শক্তি বিপক্ষে শক্তি। এখনো যদি জুলাই পক্ষে বিপক্ষে এরকম আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমরা যদি শুরু করে দিই, ফুল ডিভিশন হলে নেশন হিসাবে আমরা সাবডিভিশন হতে পারবো না। সো যে ন্যাশনাল ইন্টারেস্ট বেজ লাগবে, পলিটিক্যাল ক্যাপাসিটি থাকা দরকার, শার্প লোক থাকা দরকার, পার্সোনালিটি থাকে, এরকম লোক হলে আমাদের জন্য সবার জন্য ভালো। আমরা আসলে সেই আশাই রাখতে চাই, তারপরে দেখা যাক আসলে শেষ পর্যন্ত বাংলাদেশের প্রধান এবং প্রধান ব্যক্তিটি আসলে কে হতে যাচ্ছেন সেটি জানা যাবে আর কিছুদিনের মধ্যে। আচ্ছা, এটা একটা আমার কোশ্চেন, প্রধান ব্যক্তি কি আসলে আমাদের মন্ত্রী পরিবার শাসিত অনুযায়ী আমরা প্রাইম মিনিস্টারকে বলি না, ফার্স্ট লেডি বলি কেন প্রাইম মিনিস্টারের ওয়াইফকে? সো এটা একটু মনে হয় ডেমোক্রেটিক স্টেট বেসিক্যালি, যেগুলো ওয়েস্টমিনিস্টার বেসিস। আমরা যদি প্রেসিডেন্সিয়াল হইলে তখন প্রেসিডেন্টকে ফার্স্ট হয়, সেকেন্ড প্রধান। হ্যাঁ, এইটা কারণ প্রেসিডেন্টের দুইটা কাজ মাত্র, চিফ জাস্টিস নিয়োগ দেওয়া, প্রাইম মিনিস্টার নিয়োগ দেওয়া, এবং সেটা হলো ওনার হাতে না, এটা পার্লামেন্টারিয়ানরা করে দেয়, অলমোস্ট সেম থিং।